হ্যালো বন্ধুরা, শেখবাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে চলে আসলাম। পর্বন 7টি বছর, 2555টি দিন। সময়ের এই বিশাল ক্যানভাসে মানুষ বদলে যায়, শহর বদলে যায়, সম্পর্কগুলোর উপর ধুলোর আস্তরণ পড়ে। রাফিদের জীবনটাও বদলেছে। অস্ট্রেলিয়ার সিডনির আকাশ তাকে নতুন পরিচিতি দিয়েছে, কর্পোরেট জগতে শীর্ষে পৌঁছানো সিঁড়ি ঘুরে দিয়েছে। কিন্তু কিছু স্মৃতি, কিছু ক্ষত ধুলোর আস্তরের নিচে চাপা থাকা আগ্নেয়গিরির মতো সামান্য আঘাতে লাভা উৎকীর্ণ করতে প্রস্তুত থাকে। প্লেনের জানালা দিয়ে মেঘের সমুদ্র দেখতে ব্যস্ত রাফিদের মনে হচ্ছিল সে যেন সমুদ্রের স্রোতে ভেসে আবার সেই পুরনো ঘাটে ফিরে আসছে, যে ঘাট থেকে সে একদিন সব বন্ধন ছিন্ন করে যাত্রা শুরু করেছিল। ঢাকা নামটা কানে বাজতে বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই শহর, যে মাটি তার শেকড়, অথচ সেই শেকড়ই তাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে। গফুর চাচার ফোনটা যখন এসেছিল, রাফিদ তখন সিডনিতে তার আক্কামেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রিজের দিকে তাকিয়েছিল। চাচা ফোপাতে ফোপাতে যা বলেছিলেন তা শোনার জন্য রাফিদ প্রস্তুত ছিল না। বাবা, তোমার মা আবার শেখ বাড়িতে সালিশি বসাইতে চাই। সালিশি কেন? গফুর চাচার পরের কথাগুলো ছিল আরো অবিশ্বাস্য। তোমার মা চায় তুমি রাহাতের অংশটা ওরে ফিরাইয়া দাও, গ্রামের মুরব্বীদের ডাইকা বিচার বসাইয়া। কইব বড় ভাই হইয়া তুমি ছোট ভাইয়ের হক মাইরা খাইছো। হাফিদের হাত থেকে কফির মগটা প্রায় ফুরে গিয়েছিল। একটা ঠান্ডা স্রোত তার শীত তারা পেয়ে নেমে গেল। সে হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। যে মাকে সে 7 বছর আগে শেখ বাড়ির রানীর আসনে বসিয়ে দিয়ে এসেছিল, যার মাসের টাকা সে কোনোদিনও একদিনের জন্য এদিক ওদিক করতে দেয়নি, সে মা তার পিছনে এভাবে ছুঁয়ে বসাতে পারেন? কেনই বা পারবে না? হাতটা তার আদরের কলিজার টুকরো। রাফিদ ভাবতেও পারেনি আবার তার মা তার সাথে এমনটা করতে পারে। যে মাকে রাত ছুঁড়ে ফেলে দিয়েছিল রাস্তায়, সেখান থেকে তুলে রাফিদ মাকে দিয়েছিলেন রানীর মর্যাদা, শেখ বাড়ির সম্মান। আর আজ সেই মায়ের তার ছোট ছেলের জন্য আবার বড় ছেলেকে আসামের কাঠগড়ে দান করাচ্ছেন। মায়ের কি ন্যূনতম লজ্জাবোধটুকু নেই? রাহাত জুয়া খেয়ে মেয়েদের পিছনে টাকা উড়িয়ে শেখ বাড়ির সম্মানটুকু বিক্রি করতে বসেছিল। অন্য কারো কাছে সামান্য দামে বাড়ির অংশ তুলে দিতে চেয়েছিল। গোপর চাচা যদি রাফিদকে খবরটা না জানাতো, তবে শেখ বাড়ির অংশ হাতছাড়া হয়ে যেত। এই বড় ভাই দ্বিগুণ দামে সেই অংশ কিনে নিয়েছিল। শুধু তাই নয়, তাকে আর তার স্ত্রী তানহাকে সেই বাড়িতে মাথা গোঁজার ঠাঁই দিয়েছিল। এমনটা তারা কিভাবে করতে পারে? বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার সাথে সাথে একটা ঝাঁকুনি খেলো রাফিদ। স্মৃতির জট থেকে বাস্তবে ফিরে এলো। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। 7 বছর আগে সেই ভিড়, অপমানিত পালিয়ে যাওয়া রাফিদ আজ ফিরছে একজন প্রতিষ্ঠিত আত্মবিশ্বাসী মানুষ হিসাবে। কিন্তু ভেতরে ক্ষতগুলো কি শুকিয়ে গেছে? ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসতে চোখে পড়ল চেনা মুখটা, গফুর চাচা। 7 বছরে মানুষটার সময় যেন এক ধাক্কায় অনেকখানি বেড়ে গেছে। চুল প্রায় সব সাদা, চামড়ায় পড়েছে গভীর বলি রেখা, কিন্তু চোখে সেই স্নেহময় দৃষ্টিটা আগের মতোই আছে। রাফিদকে দেখা মাত্রই তিনি দৌড়ে এলেন। বাবা, আইসা পড়ছো? বলতে গিয়ে তার গলা ধরে এলো। রাফিদ এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এই একটা মানুষের বুকে সে নিঃস্বার্থ আশ্রয়ে গন্ধ পায়। কেমন আছেন চাচা? রাফিদের গলাটাও ভারী শোনালো। তোমার লাগে অপেক্ষা করতে করতে তো বুড়া হইয়া গেলাম, আর তুমি না আইলে আমি মাইয়ার বিয়া দিতাম না বাবা। দরকার হলে সব ছাইরা আবার গ্রামে চলে যাইতাম। গফুর চাচার এই সরল অভিমানীটুকুই রাফিদের সবচেয়ে বড় দুর্বলতা। এই মানুষটার অনুরোধ সে ফেলতে পারে না। রাফিদ মূলত দেশে ফিরেছে গফুর চাচার মেয়ের বিয়ের জন্য।
চাচা সাফ জানিয়ে দিয়েছিলেন রাফিদ না এলে তিনি কোনো অনুষ্ঠান করবেন না, এমনকি রাফিদের দেওয়া ফ্ল্যাট ছেড়ে গ্রামে চলে যাবেন। যার কাঁধে মাথা রেখে সে নতুন জীবন শুরু করার শক্তি পেয়েছিল, তাকে উপেক্ষা করার ক্ষমতা রাফিদের নেই। রাফিদের ওঠার পর ঢাকার চিরচেনা যানঘাট আর কোলাহল রাফিদকে ঘিরে ধরল। 7 বছরের শহরের চেহারা অনেক বদলেছে। ফ্লাইওভার, মেট্রো রেলের বিশাল পিলার সবকিছুই যেন উন্নয়নের বিজ্ঞাপন, কিন্তু মানুষের ভেতরের লোভ, হিংসা আর স্বার্থপরতা কি কোনো বদলাও হয়েছে? শেখবাড়ির মানুষদের তো হয়নি। অপুর চাচা ড্রাইভারের পাশে সিটে বসে আর চোখে বারবার রাফিদকে দেখছিলেন। তিনি বললেন, বাবা, সালিসের কথা হই না, তুমি রাগ করছো জানি, কিন্তু তোমার মারে। রাফিদ তাকে থামিয়ে দিল, শান্ত কিন্তু কঠিন গলায় বলল, চাচা, ওই বাড়ির প্রসঙ্গ এখন থাক। আমি আপনার মেয়ের বিয়ের জন্য এসেছি, সব আয়োজন ঠিকঠাক হচ্ছে তো? অপু চাচা বুঝলেন রাফিদ প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছে। তার ভেতরের ঝড়টা তিনি আঁচ করতে পারছিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ঠিক আছে বাবা, তোমার বোন তার ভাই ছাড়া বিয়ের পিড়িতে বসবো না বললেই দিছিল। রাফিদ ম্লান হাসলো, যার নিজের কোনো বোন নেই সে আজ অন্যের ভাই হয়েছে, অথচ নিজের আপন মা, ভাই তাকে তাদের নিজের কেউ বলে দাম দেয় না। গাড়ির কাছের বাইরে ছুটে চলা শহরের দিকে তাকে রাফিদের স্পষ্ট মনে পড়ল সেই দিনটার কথা। তার চাকরিটা চলে গিয়েছিল। বেকার দিশেহারা অবস্থায় যখন সে মাকে বলেছিল, তখন তার মা লোকজন জড়ো করে ঘর ভাড়া 6,000 টাকা চেয়েছিল। আমিনা বেগম এই টাকা দেওয়ার ক্ষমতা রাফিদের নেই। সে এই বাড়ি ছাড়তে বাধ্য। কোনো সমবেদনা না জানিয়ে স্বার্থপর আর বিরক্তির চোখে বলেছিল, চাকরি নাই, এখন কি করবি? তোর বউ আর তোকে কি খাওয়াবে? চেষ্টা করছি মা, একটা না একটা চাকরি পেয়ে যাব। ততদিন রাতে পাঠানো টাকায় বসে বসে খাবি? সেই জন্যই তো আমি এই বাড়ির সালিশি ডেকেছি, আমাকে 6,000 টাকা দিয়ে নইলে চলে যা। সেই কথাগুলো ফলাকার মতো বেঁধেছিল রাফিদের ওকে। হ্যাঁ, এক কাপড় নিজের জন্ম দেওয়া সন্তানকে তার মা এক কাপড় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, যেন সে ছোট ছেলে রাতের রোজগারে ভাগ বসাতে না পারে। রাফি শেখ বাড়ি থেকে বের হবার কিছুক্ষণ পরে ইতালি থেকে ফোন করেছিল রাহা। সেই ফোন কলটা ছিল কফিনের শেষ ফেরে। হ্যালো রাফিদ। রাহাতের গলা ছিল আদেশের সুর। হ্যাঁ রাহা, শোন, মা সব বলেছে, তুই এখন থেকে শেখ বাড়ির পরিচয় কোথাও দিবি না। লোক জানলে আমার সম্মান থাকবে না, আমার বন্ধুরা জানলে হাসাহাসি করবে। তুই আমার ভাই, এটা ভুলে যা। তাছাড়া আমার বিয়ে শাদী করতে হবে, শ্বশুর বাড়ির লোক এটা জানলে আমি বিয়ে করতে পারবো না। ফোনটা কেটে দিয়েছিল। রাফি সেদিন নির্বাক হয়ে গিয়েছিল। যে মা তাকে জন্ম দিয়েছেন তিনি তাকে ছুঁড়ে ফেলে দিলেন। যে ভাইকে সে ইতালি পাঠিয়েছে সে তার পরিচয়টুকু মুছে ফেলতে চায়। সেই দিনই রাফিদের ভেতরে নরম মানুষটা মরে গিয়েছিল। সেই সব ভাবতে ভাবতে রাফিদ গাড়িটা যখন শেখবাড়ির সেই চিরচেনা রাস্তায় ঢুকে পড়েছে, রাফিদ খেয়ালই করেনি বাড়ির সামনে গাড়ি থামাতেই তার বুকের ভেতরটা থক করে উঠল। এই সেই বাড়ি সেখান থেকে তাকে এক কাপড় বের করে দেওয়া হয়েছিল, যার প্রতিটি ইট কাঠ তার বঞ্চনার সাক্ষী। আজ এই পুরো বাড়ির মালিক সে, রাহাতের অংশটুকু তার নামে। অথচ কি আশ্চর্য, বাড়ির উপর তার কোনো অধিকার বোধ জন্মাচ্ছে না, জন্মাচ্ছে একরাশ তিক্ততা। গাড়ি থেকে নামতে দরজা খুলে বেরিয়ে এলো রাহাত আর তার স্ত্রী তানহা। রাহাতের চেহারায় সে আগের ঔদ্ধত্য নেই, কেমন একটা নিম্নমান ভাব। তানহার চোখে মুখে অস্বস্তি। তাদেরই পেছনে দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাফিদের মা, শেখ বাড়ির কর্ত্রী আমিনা বেগম। 7 বছরে তার চেহারা অভিজাত্য বেড়েছে, কিন্তু চোখের সেই উদাসীনতা কমেনি। রাফি সোজা হেঁটে বাড়ির ভেতরে ঢুকলো, কারো দিকে না তাকিয়ে, যেন তারা কেউ সেখানে উপস্থিত নেই। এই উপেক্ষাটা ছিল তরবারির চেয়েও ধারালো। রাহাত আমতা করে বলল, ভাই তুই আবার এসেছিস? রাফিদ থামলো, রাহাতের দিকে না তাকিয়ে কঠিন গলায় বলল,
বাড়িটা আমার, আমি আসবো এটাই স্বাভাবিক। এরপর সে তার মায়ের দিকে তাকালো। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, অভিমান ছিল না, ছিল শুধু এক গভীর নীরবতা। যে নীরবতা বুঝে দিচ্ছিল সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে সে। আমিনা বেগম ছেলের এই দৃষ্টি কিছুই আঁচ করতে পারলেন না। তিনি চোখ নামিয়ে নিলেন। আমার থাকার ঘরটা ঠিক করা আছে? রাফিদ প্রশ্নটা করলো গফুর চাচাকে। হ্যাঁ বাবা, তোমার পুরান ঘরটাই আমি নিজের হাতে পরিষ্কার করেছি। রাফিদ আর একটা মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা সিঁড়ি বেয়ে দোতলায় তার ঘরের দিকে এগিয়ে গেল। পিছনে ফেলে গেল একটা সফটের নীরবতা। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল রাফিদ। ঘরটা আগের মতোই আছে, বইয়ের তাক, পড়ার টেবিল, খাট সবকিছু পরিপাটি করে গোছানো, কিন্তু এই ঘরে বাতাসে যেন এখনো তার শৈশবের হাহাকার আর যৌবনের অপমান মিশে আছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে, বাইরে তাকালে সে। উঠোনে মা আর ভাই এখনো দাঁড়িয়ে আছে, তাদের বিহল চেহারা কাঁচের ভেতরে দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। তারা হয়তো ভেবেছিল 7 বছর পর রাফিদ ফিরবে এক রাশ অভিযোগ নিয়ে, চিৎকার করবে, পুরনো হিসাব মেলাতে চাইবে। কিন্তু এই শান্ত শীতল নিরক্ত রাফিদকে তারা চিনতে পারছে না। এই রাফিদ তাদের অচেনা। রাফিদ জানে এই লড়াইটা চিৎকার নয়, ক্ষমতার সালিশি দ্বারা ডেকেছে। এখন সেই সালিশিতে রাফিদ তাদের বোঝাবে, নির্বাসিত রাজপুত্র যখন নিজের রাজ্যে ফিরে তখন সে তার করুণার পাত্র থাকে না, সে আসে নিজের সাম্রাজ্যের ভিত্তি আরো মজবুত করতে। তার আগামী বার্তাটা দিয়েছে, আজ খেলাটা শুরু হবে তার নিয়মে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এইরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।